ত্রিস্তর পঞ্চায়েতে যারা জয়ী হয়েছেন তাদের শপথ গ্রহণ পর্ব গত 23 আগস্ট থেকে শুরু হয়েছে। আজ থেকে বলা যেতে পারে শাসক বিজেপির তরফে যারা জয়ী হয়েছেন তাদের শপথ গ্রহণ পর্ব শুরু হয় এবং আপনারা প্রত্যেকে জানেন যে এই সময়ের মধ্যে পদাধিকারীদের নাম চূড়ান্ত করেছে ভাজপা শিবির। তার আগে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বিজেপির প্রদেশ কার্যালয়ে। সেই বৈঠক থেকে যে পদাধিকারীদের নাম তা চূড়ান্ত করা হয়। তারপর আজ আনুষ্ঠানিকভাবে সেই নাম ঘোষণা করা হয়েছে। যদিও দুদিন আগে থেকেই প্রতিবাদী কলম ধারাবাহিকভাবে যারা পদাধিকারী হচ্ছেন জেলা পরিষদ কিংবা পঞ্চায়েত সমিতিতে তাদের নামধাম প্রকাশ করতে শুরু করেছে। আজ সকাল থেকে বলা যেতে পারে গোটা রাজ্যে আলোড়ন সৃষ্টি করেছে ভাজপা শিবিরে যে এই আগাম নাম প্রকাশ করার প্রেক্ষাপটে। সেদিক থেকে বিভিন্ন জায়গায় সেখানে শুভেচ্ছা বিনিময় শুরু হয়ে গেছে এবং ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ভাজপা শিবিরের সেখানে শপথ গ্রহণ পর্ব আজ শুরু হলো এবং চলবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আগামী 31 আগস্ট পর্যন্ত। এই সময়ের মধ্যে গ্রাম পঞ্চায়েত এবং যে পঞ্চায়েত সমিতির যারা নবনির্বাচিত সদস্যরা আছেন তারা শপথ গ্রহণ করবেন। পঞ্চায়েত দপ্তরে দেওয়া নোটিফিকেশন অনুসারে আগামী 7 থেকে 14 সেপ্টেম্বর যারা জেলা পরিষদে জয়ী হয়েছেন তাদের শপথ গ্রহণ পর্ব। এই কয়েকটি বিষয় নিয়ে আপনাদের প্রায় প্রত্যেকের সঙ্গে আমাদের প্রতিদিন যখন কথা হয়, কয়েকদিন হয়তো নানা বিষয়ে আমরা ছিলাম। এই বন্যা পরিস্থিতিতে আমরা আপনাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছি, আপনাদের মতামত নিয়েছি, রাজ্যের একাধিক জায়গার সমস্যার কথা তুলে ধরেছেন। আমরা আজ যখন রাজ্যের কয়েকটি জায়গায় শপথ গ্রহণ এবং পদাধিকারীর নাম ঘোষণা করা হলো, তারপর হয়তো কয়েকটি জায়গা বিচ্ছিন্নভাবে হলেও কয়েকটি জায়গায় অসন্তোষ অন্য রূপ নিয়েছে। সেগুলো শাসক বিজেপি কীভাবে নিয়ন্ত্রণ করবে তাদের বিষয়। সামগ্রিকভাবে যদি বলা যেতে পারে যে এই সময়ের মধ্যে বিজেপি শিবিরের মধ্যে হয়তো পদাধিকারী নিয়ে কোনো জায়গায় অসন্তোষ রয়েছে। আপনারা জানেন রাজ্যে প্রায় 30% আসনে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাকি আসনগুলোতে সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়ী হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতা যেখানে জয়ী হয়েছে সেখানেই পদাধিকারী নির্বাচন করতে গিয়ে এক প্রকার হিমশিম খেতে হচ্ছে শাসক বিজেপিকে। রাজ্যস্তরীয় অনেক নেতাই কার্যত স্বীকার করে দিয়েছেন তারা যখন ব্লক কিংবা মণ্ডল স্তরে দায়িত্ব পালন করতে গেছেন সেখান থেকে তারা নানা অভিযোগ নানা কথা তারা শুনতে পেয়েছেন। কেউ কার্যত তা স্বীকার করে নিয়ে হতাশাও প্রকাশ করেছেন। কয়েকটি জায়গায় জরুরি তলবে পদাধিকারীর নাম কুশাবা ভবন থেকে যেভাবে বাছাই করা হয়েছিল, জরুরি তলবে পার্টির স্থানীয় নেতৃত্বের দাবিতে কিংবা হস্তক্ষেপে সেখানে পদাধিকারীর কয়েকজনের নাম হঠাৎ করে পরিবর্তন করতে হচ্ছে। সেই দিক থেকে অনেকেই তা নিয়ে ভাবছেন, তা নিয়ে কথা বলছেন। হয়তো স্থানীয়ভাবে আমার থেকেও আপনারা অনেকে ভালো জানেন। আমরা রাজ্যের কয়েকটি বিষয় যখন আপনাদের সঙ্গে প্রতিদিন তুলে ধরি, আমরা এবার বলছি গ্রাম সরকারের প্রতি আপনাদের কতটা ভরসা আছে এই সময়ের মধ্যে। কারণ গ্রাম সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু আপনার চারপাশের ভাবনায় তারা কথা বলবেন, আপনার চারপাশের সমস্যাগুলো তুলে ধরবেন তা নয়। একেবারে গ্রামের প্রকৃত বিকাশ তাদের উপর নির্ভর করে, তাদের কর্মপন্থা, তাদের প্রশাসনিক দক্ষতা ইত্যাদির উপর। আজ বিজেপির প্রদেশ কার্যালয়ে প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদের যে পদাধিকারীরা আছেন তাদের নামধাম ঘোষণা করেছেন। তার পাশাপাশি বিজেপির তরফে সাংবাদিক সম্মেলনে অন্যান্যরা উপস্থিত ছিলেন। প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং প্রদেশ মিডিয়া ইনচার্জ সুনীত সরকার সহ অন্যান্যদের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে পদাধিকারীদের নাম যেমন ঘোষণা করা হয়, ঠিক তেমনি মণ্ডল স্তরে গ্রাম পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ প্রধান উপপ্রধানের নামধামও সেখানে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে গোটা রাজ্যে এই সময়ের মধ্যে বিজেপি পুরোদমে যে পদাধিকারীদের নাম তা ঘোষণা করে দিয়েছে, প্রায় পরিষ্কার প্রায় প্রত্যেকের কাছে। সেদিক থেকে গোটা রাজ্যের মানুষের কাছে পৌঁছে গেছে, সে বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছে প্রতিবাদী কলম এবং PB24ও সেই বার্তা পৌঁছে দিয়েছে। আপনাদের প্রত্যেকের কাছে যখন এই কয়েকটি কথা আমরা তুলে ধরছি, অবশ্যই আপনারা কথা বলবেন, আপনাদের তরফ থেকে মতামত দেবেন। আপনারা আপনাদের চারদিক থেকে যে তথ্য, চারদিক থেকে যে বিষয় আপনারা জানতে পেরেছেন সেগুলো এই অনুষ্ঠানে তুলে ধরবেন। তার পাশাপাশি আমরা নেতৃত্বের কথাও শুনব। জেলা পরিষদের সভাধিপতি হিসেবে অপর্ণা নাথ এবং সহসভাধিপতি ভবতোষ দাস, ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, সহসভাধিপতি সন্তোষ ধর, ধলাই জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস, সহসভাধিপতি অনাদি সরকার, খোয়াই জেলা পরিষদের সভাধিপতি
অপর্ণা সিংহ রায় দত্ত, সহসভাধিপতি সত্যেন্দ্র চন্দ্র দাস। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি বলাই গোস্বামী, সহসভাধিপতি বিশ্বজিৎ শীল। সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, সহসভাধিপতি পিন্টু আইচ। গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেবরায়, সহসভাধিপতি সুজন কুমার সেন। দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি দীপক দত্ত, সহসভাধিপতি তপন দেবনাথ। আপনারা অবগত আছেন ত্রিপুরায় 35টি পঞ্চায়েত সমিতি রয়েছে 35টি ব্লকে, এবং সেই 35টি ব্লকের পঞ্চায়েত সমিতির মধ্যে বিজেপি 34টিতে জয়লাভ করেছিল এবং ইন্ডি জোট একটিতে জয়লাভ করে। মোট 423টি সিটের মধ্যে বিজেপি 460টাতে জয়লাভ করেছিল। তো এই পঞ্চায়েত সমিতির যারা চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন হচ্ছেন, উত্তর ত্রিপুরার কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিহির রঞ্জন নাথ, ভাইস চেয়ারপারসন বিদ্যাভূষণ দাস। কলাছড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা, ভাইস চেয়ারপারসন ভারতী ভট্টাচার্য। যুবরাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অপর্ণা সিনহা দেবনাথ, ভাইস চেয়ারপারসন সমরেন্দ্র নাথ। পানিসাগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সঞ্জয় দাস, ভাইস চেয়ারপারসন কল্পনা দেবনাথ। ঊনকোটি জেলায় 3টি পঞ্চায়েত সমিতি রয়েছে আমাদের। কুমারঘাট পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুমতি দাস, ভাইস চেয়ারপারসন শঙ্কর দেন। গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভাইস চেয়ারপারসন আমাদের নয়। চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্পা দাস পাল, ভাইস চেয়ারপারসন বিনয় সিং। ধলাই জেলার আমবাসা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন হেমালি দেববর্মা, ভাইস চেয়ারপারসন উত্তম দেবনাথ। সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বীণা দাস বিশ্বাস, ভাইস চেয়ারপারসন ননীগোপাল কর। দুর্গা চৌমনি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভানু প্রতাপ লোধি, ভাইস চেয়ারপারসন সৌমিত্র গো। খোয়াই জেলার খোয়াই পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু ভট্টাচার্য, ভাইস চেয়ারপারসন উত্তম অধিকারী। কল্যাণপুর জেলার চেয়ারপারসন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কল্যাণপুর পঞ্চায়েত সমিতির সৌমেন গোপ, ভাইস চেয়ারপারসন স্বপ্না সরকার। তেলিয়ামুড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপা দেব, ভাইস চেয়ারপারসন নির্মল সূত্রধর। ওয়েস্ট ত্রিপুরার মোহনপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন রাকেশ দেব, ভাইস চেয়ারপারসন সঞ্জীব দাস। বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন দীপক কুমার সিংহ, ভাইস চেয়ারপারসন ঝুটন দাস। ওল্ড আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস, ভাইস চেয়ারপারসন মন্টি দেবনাথ। ডুকলি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ভুলন সাহা, ভাইস চেয়ারপারসন কিশোর ঘোষ। জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রীতম দেবনাথ, ভাইস চেয়ারপারসন রূপালী দাস। বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন অতসী দাস, ভাইস চেয়ারপারসন ছন্দা দেববর্মা। নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপন কুমার দাস, ভাইস চেয়ারপারসন রীনা দেবনাথ। চরিনাম পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন খেলা ভৌমিক দেবনাথ, ভাইস চেয়ারপারসন রাধা বল্লভ দেবনাথ। মোহনভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শ্রীবাস ভৌমিক, ভাইস চেয়ারপারসন জিতেন্দ্র দাস। কাঠালিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মিঠু রানী দাস, ভাইস চেয়ারপারসন শাহিনুর আখতার। বক্সনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন স্বপ্না নমো, ভাইস চেয়ারপারসন সেলিনা আখতার। গোমতী জেলার মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শিল্পী দাস, ভাইস চেয়ারপারসন সোমা দাস দে। গোমতী জেলার অমরপুর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুচিত্রা দাস, ভাইস চেয়ারপারসন শঙ্করানন্দ সাহা। কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা, ভাইস চেয়ারপারসন প্রণব দাস। তেপানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন ঝর্ণা রানী দাস, ভাইস চেয়ারপারসন রামচন্দ্র দেবনাথ। সাউথ ত্রিপুরার বকাফা পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন কৃষ্ণা রিয়াং, ভাইস চেয়ারপারসন বাবুল পাটারি। জোলাইবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন তাপস দত্ত, ভাইস চেয়ারপারসন কেশব চৌধুরী। সাতচাঁদ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন প্রকাশ লোধ, ভাইস চেয়ারপারসন দেবীমালা ত্রিপুরা। পোয়াংবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন মণিবালা দত্ত বৈদ্য, ভাইস চেয়ারপারসন দীপক দেবনাথ। ঋষভোগ পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন শম্ভুনাথ কর, ভাইস চেয়ারপারসন বিশ্বজিৎ মিত্র। বীরচন্দ্রনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন পুতুল পাল বিশ্বাস, ভাইস চেয়ারপারসন দীপক মজুমদার।
রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিশ্বজিৎ নাথ, ভাইস চেয়ারপারসন মিঠু দত্ত সরকার। এছাড়া টোটাল ত্রিপুরায় 606টা গ্রাম পঞ্চায়েত রয়েছে, যার মধ্যে 584টা গ্রাম পঞ্চায়েতে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং তাদের প্রধান উপপ্রধানও আমাদের দল থেকে স্থির করা হয়েছে এবং সেটা স্থানীয় স্তরে ওরা সেই জায়গায় দল ঠিক করে দিয়েছে, স্থানীয় স্তরে সেটা সার্কুলেট হবে। কারণ একটা লম্বা লিস্ট, সেটা বলা সম্ভব নয়, 584টা জিপি। তো এই হচ্ছে টোটাল পঞ্চায়েত নির্বাচন, যেটা অবাধ, শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ভাবে হয়েছে, বিরোধীরা অংশগ্রহণ করেছেন, সর্বাত্মক সফল হয়েছে। তার শপথ গ্রহণের জন্য ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের তালিকা আপনাদের সামনে তুলে ধরলাম। এবার আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা করতে পারেন। আপনারা কথা শুনলেন, আপনারা কথা শুনলেন বিজেপির প্রদেশ মুখ্য প্রবক্তা সুব্রত চক্রবর্তী। তিনি জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতির যারা পদাধিকারী তাদের নাম ধামের কথা বলেছেন। রাজ্যের বিভিন্ন জায়গায় তথ্যগুলো তারা তুলে ধরেছেন। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদ সহ অন্যান্য জেলা পরিষদের যারা পদাধিকারী রয়েছেন, দুটো জায়গার ক্ষেত্রে পুরনোরা দায়িত্ব পেলে বা কয়েকটি জায়গার ক্ষেত্রে পুরনোরা দায়িত্ব পেলে অধিকাংশ ক্ষেত্রে সেখানে নতুন মুখ, সেখানে রয়েছে নতুনরা, সেখানে দায়িত্বে এসছেন। সেদিক থেকেও গুরুত্বপূর্ণ বিষয়। তার পাশাপাশি পঞ্চায়েত সমিতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ দায়িত্ব যারা পালন করবেন তারা রয়েছেন। এবং আপনারা জানেন একটি পঞ্চায়েত সমিতিতে সেখানে বিরোধীরা জয়ী হয়েছে, বাকি 34টি পঞ্চায়েত সমিতিতেই শাসক বিজেপি রয়েছে। গ্রাম পঞ্চায়েতের ক্ষেত্রে 22টিতে বিরোধীরা, বাকিগুলোতে শাসক বিজেপি রয়েছে। সব দিক থেকে বলা যেতে পারে গোটা রাজ্যের গ্রাম সরকারের যে তথ্য, গ্রাম সরকারের যে ব্যবস্থাপনা, কাজকর্ম ইত্যাদির ক্ষেত্রে এই সময়ের মধ্যে আপনাদের প্রত্যাশা, আপনাদের ভাবনা বোধহয় খুব গুরুত্বপূর্ণ। আপনারা অনেকে আমাদের সঙ্গে হয়তো কথা বলার চেষ্টা করেছেন, আপনারা অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ রেখেছেন বা যোগাযোগ রেখে চলছেন। যান্ত্রিক গোলযোগের কারণে আপনাদের অনেকের সঙ্গে আমাদের কথা বলা সম্ভব হচ্ছে না। আপনারা চেষ্টা করবেন, আমরা বিষয়টা দেখছি। তার সঙ্গে কিছু কথা আমরা শুনি। ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের আমাদের যে কার্যকর্তা আছেন সকলের প্রতি আমি প্রথমে কৃতজ্ঞতা প্রকাশ করব। এবং আমার উপর এত বড় একটা দায়িত্ব দেওয়া এবং সেই দায়িত্ব পালন করা, আমি সকলের সাহায্য চাইব। পশ্চিম ত্রিপুরা জেলার গণদেবতাদের, জনগণের কাছে আমি সহযোগিতা চাইব। আমার চেষ্টা থাকবে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে লক্ষ্য, ভারতবর্ষকে এবং ত্রিপুরা রাজ্যকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই লক্ষ্যে আমরা কাজ করতে থাকব। প্রথম কাজ কি থাকবে যে এলাকাতে রয়েছে? আমার প্রথম কাজই হবে বামুটি এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ বঞ্চিত, তাদের নানা রকম সমস্যা আছে এবং বিশেষ করে পশ্চিম ত্রিপুরা জেলার কিছু কিছু কাজ যেগুলি আছে সেগুলি আমাদের যারা নির্বাচিত সদস্য হয়েছেন, আমার সহযোগী সবাইকে নিয়ে বসে প্রত্যেকটা এলাকা থেকে আমি খবর নেব কার কোথায় কোন জায়গায় মানুষের অসুবিধা আছে, সেই অসুবিধাগুলি বিচার বিবেচনা করে আমি কাজের প্রায়োরিটি দেব। দেখুন, আমি খুব ছোটোবেলা থেকেই স্কুল লাইফ পেরিয়ে যখন কলেজ লাইফে আমি পা দিই, তখন থেকে আমি রাজনীতির আঙিনায় এসেছিলাম। আমি অন্যায়ের প্রতিবাদ করেছি, অন্যায় আমি কোনোদিন সহ্য করতে পারিনি। আমার রাজনীতিতে আসা সেও একটা অন্যায়ের প্রতিবাদ করেই আমাকে রাজনীতিতে আসা। তো এখানে এসে রাজনীতিতে এসে মানুষের কাজ করতে পেরে খুব আনন্দ পেতাম এবং মানুষের প্রতি যে অন্যায় হতো, অবিচার হতো, সেগুলির প্রতিকার করে ন্যায় বিচারের জন্য আমি লড়াই করেছি, এখনও করছি। যেখানে অন্যায় হয় সেটা আমি প্রতিবাদ করি। তো সেই কাজ করতে গিয়ে খুবই ভালো লাগে। সেই ভালো লাগার মধ্যে দিয়ে মানুষের জন্য কাজ করেছি। আমি দুইবার আমাকে টিকিট দেওয়া হয়েছিল এই জেলা পরিষদেই,
1999 সালে এবং 2004 সালে। সেই দিনও মানুষ, আমি দেখেছিলাম, আমি যখন ঘর থেকে বেরিয়ে যখন প্রচারে যাই, মানুষের জনঢল আমার পেছনে ছিল। এবং আমি বিশ্বাস করি সেদিনও মানুষ আমাকে বিপুল ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য চেষ্টা করেছিল। কিন্তু তৎকালীন সময়ে যে পঞ্চায়েত রাজ সিস্টেমটাকে এবং পঞ্চায়েত ব্যবস্থার যে নিয়ম, তাকে জলাঞ্জলি দিয়ে তৎকালীন সরকার আমরা কত ভোট পেয়েছি এটাই জানতে পারিনি। এবং জয়লাভ করার পরেও আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়নি। তো সেইভাবে এই দুইটা পঞ্চায়েতে যখন এই অবস্থা হলো, তখন আর ওইদিকে ওই সরকার থাকার সময়ে লোকাল বডির ইলেকশনে আর লড়ার ইচ্ছা হয়নি, লড়িনি। তো ইচ্ছা ছিল যে যদি এরকম লড়াই করে জিতে একটা ভালো জায়গায় যেতে পারি, তাহলে মানুষের জন্য আরও বেশি করে কাজ করা, মানুষের জন্য কাজ করতে পারবো আরও বেশি করে। যে সমস্ত মানুষের অসুবিধাগুলি, এগুলি দূর করার জন্য এমনিতে আমাদের প্রচেষ্টা জারি আছে, তার মধ্য থেকেও প্রশাসনিক সুবিধা পাওয়ার জন্য তো একটা পাওয়া দরকার। সেই পাওয়ার পেলে পরে মানুষের জন্য আরও বেশি করে কাজ করা যাবে, সেটা ইচ্ছা ছিল, মনের ভেতরে ছিল। তো আজকে ভারতীয় জনতা পার্টি আমাকে সেই সুযোগ করে দিয়েছে। আমি কৃতজ্ঞ যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে, আমি কৃতজ্ঞ আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক সাহার নিকট, তথা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ যারা কার্যকর্তা আছেন, সকলে মিলে এই রাজ্যের যে ভারতীয় জনতা পার্টির যারা নেতৃত্ব, সকলে মিলে আমাকে সাহায্য করেছেন। এবং ভোটের সময় আমি যখন আমার এলাকায়, বামুটি এলাকায় আমি যে জায়গায় গিয়েছি, আমি মানুষের স্বতঃস্ফূর্ত সাড়া আমি লক্ষ্য করেছি। মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে। আমি তাদের কাছে কৃতজ্ঞ, তাদেরকে সম্মান জানাই এবং তাদের হয়ে এবং যতগুলি তাদের অসুবিধা আমি চেষ্টা করব আমি এগুলি তাদের দূর করার জন্য। এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে আছে, এটা আমার স্মরণে থাকবে, আমি করব। আপনারা শুনলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি নাম ঘোষণার পর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন, কথা বলেছেন। বিশেষ করে তিনি যে দৃষ্টিভঙ্গি থেকে রাজনীতির অঙ্গনে এসেছেন, তার যেমন ব্যাখ্যা ছিল, আগামীর পরিকল্পনাও তিনি তার মতন করে তুলে ধরেছেন। পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের পাশাপাশি বাকি 7টি জেলা পরিষদের পদাধিকারীদের নামও ঘোষণা করা হলো আজ আনুষ্ঠানিকভাবে। সেদিক থেকে প্রত্যেকে তার মতন করে তার এলাকায় কিভাবে কাজ করবেন, কিভাবে কাজ করার ইচ্ছে, হয়তো সেদিক থেকে শপথ গ্রহণের পরই তাদের নতুন পথ চলা শুরু হবে। আপনারা যারা আমাদের সঙ্গে এই সময় পর্যন্ত রয়েছেন, রাজ্যের নানা জায়গা থেকে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন, আপনারা আরও একবার চেষ্টা করবেন আমাদের সঙ্গে কথা বলতে বা আমাদের এই অনুষ্ঠানে আপনার কথা তুলে ধরতে। তার পাশাপাশি কিছু ঘটনা ঘটেছে রাজ্যের, বক্সনগর সহ বিভিন্ন জায়গায়, খোয়াই সহ কয়েকটি জায়গায়, সেখানে যে পদাধিকারীর নাম ঘোষণা করা হলো তা নিয়ে মূলত ক্ষোভ, মান, অভিমান ইত্যাদি রয়েছে, প্রশ্ন রয়েছে। সেদিক থেকে কয়েকটি বিষয়, তার পাশাপাশি কয়েকটি জায়গায় আজ শপথ গ্রহণ অনুষ্ঠান হয়। শপথ গ্রহণ করার কর্মসূচি শুরু আগেই হয়েছিল, যেহেতু বিজেপি পদাধিকারীর নাম আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, বিভিন্ন মণ্ডল জেলা স্তরে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে আজ শপথ গ্রহণ করলেন বিজেপির নবনির্বাচিতরা। সেদিক থেকে কয়েকটি জায়গার আমরা দৃশ্য এবং নেতৃত্বের বক্তব্য শুনি। পরিস্থিতিতে নেতৃত্ব কি বলছেন তারও প্রেক্ষাপটে কিছু কথা আমরা শুনি। আপনারা কি করে জানলেন? আমরা মনোরঞ্জন দাসে সবাই মিললে মানে পঞ্চায়েতে সবাই মনোরঞ্জন দাসকে সাপোর্ট করি। আমরা চাই যে মনোরঞ্জন দাস আমরা প্রধান বাবু হোক, তাই না? মানুষের লেগে এমনি কাজ করে, আর যদি প্রধান হয় তাহলে তো আরো বেশি কাজ করে। কিন্তু বিজেপি নেতৃত্ব বলছে যা সিদ্ধান্ত দলের তাই মানতে হবে। আমরা মানতাম না, জনগণ মানি না। জনগণ ছাড়া কি আর তারা একলা করতে পারবে না? আমরা জনগণ কেউ মানে না। প্রণব বসুর বিরুদ্ধে আপনাদের কি অভিযোগ? প্রণব বসুর বউ গত 5 বছর মেম্বারশিপে ছিল,
তাই না মানে আমি কোনো প্রার্থীর কোনো দলের কোনো কর্মী না, আমি একজন জনসাধারণ, আমার কিছু একটা দিছেন যেমন আমি তো আমার মতন এমন অনেক মহিলা আছে, অনেক মানে গরিব ফ্যামিলি আছে, কেউ কিছু দিছে না। তাহলে তাইনের বউ যেহেতু সেলাই মেশিন আছে, তাইনের ভাইয়ে তাইনের বই এমনকি তাইনের বাবা নিজে স্টেজের মধ্যে দাঁড়াইয়া স্টেজের মধ্যে দাঁড়াইয়া কইছে যে বিপিএল যে কার্ড কারেন্ট দে এটা তাইনে পাইছে, তাইনের বেচ পাইছে, হাঁসের বেচ চাইলে তাইনের। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বল। দেখুন, আমরা যে প্রতিক্রিয়া জনসাধারণের দেখছি এটা আসলে বাস্তব রূপ। কারণ মানুষ যদি একটা কিছু সাহায্য সহায়তা না পায়, এই চেহারাটি হওয়া স্বাভাবিক। এই শুধু গ্রাম পঞ্চায়েত নয়, সারা ত্রিপুরায় একই চেহারা। ভবিষ্যতে আরো ফুটে আসবে, বিক্ষোভের মুখে পড়বে না তারা, নেতৃত্বরা। এটা স্বাভাবিক, এটা হবে, এটাই আমার বক্তব্য। নমস্কার। আমরা ক্ষোভ, মান, অভিমান ইত্যাদির প্রেক্ষাপটে অনেক দৃশ্য দেখব, অনেক কথা শুনবো, কিন্তু আমরা বোধহয় একটি জায়গায় প্রায় প্রত্যেকে সেটা বিশ্বাস করি যে নির্বাচিত প্রতিনিধিদের কাছে জনগণের অনেক কিছু চাওয়ার আছে, অনেক কিছু পাওয়ার অধিকার আছে। তারা সেগুলো পাবেন কিনা, সময় মতো তাদেরকে সেগুলো দেওয়া হবে কিনা, সেটা আরও একবার জানার বিষয়। আমরা আরও কয়েকটি দৃশ্য, আরও কয়েকটি বিষয়ে কথা শুনি। আমরা কিছু একটা কাজের খবর হইলে যদি মানে রেগার কাজের খবর হয় মেম্বারে জানায় না, আরেকজনে আমরা কয় এই যে এই মরণ দাস কয় বা ওই যে আমরা প্রধান বাবু আমরা মনোরঞ্জন দাস চাই, তাই না আমরা কয় যে তোমরা তো কাজের খবর। আমি কুমা মেম্বারে দি কইলো না, মেম্বারে না কোক আমরা ওই কাজ করতেছি আমরা কুমু তুইলে তাই প্রধান না বাবু না হইয়া যদি তাই এত কাজ করে তুইলে প্রধান হইলে তো আরো বেশি কাজ। মরণ দাসে অনেক রাস্তা ভাঙছে, রাস্তার কথাটা মনোরঞ্জন সারা দুনিয়া রাস্তা ভাঙা, কোনো মানে রাস্তা ঠিক করে না। এই যে প্রধান বাবু হইতেছে তাই না নিজে একলা একলা কেউ চায় না, তাই না রাস্তাটা গিয়া দেখেন আপনারা, নাইলে যাই না আপনার সাংবাদিক তাইনের বাড়ি অব্দি শুধু রাস্তাটা পাকা, আর কোনো দিকে ফাঁকা কোনো দিকে নেই, সবকিছু আছে। কিন্তু আমরা পাস করে কেমন সর্বশেষ কি সিদ্ধান্ত হয়েছে? আমরা সর্বশেষ সিদ্ধান্ত হয়েছে আমরা সবাই মিলে সাপোর্ট করি, মনোরঞ্জন দাস তারিখ আবার হইব। আজকে সব মানে হইছে না, অনুষ্ঠানটা হইতে আসলো তো সবাই, কারণ পঞ্চায়েতের কেউ চায় না এমন 29 তারিখ। ঘটনা হয়েছে আজকে যে এখানে 27 তারিখ, তো আজকে এখানে আজকে প্রধান নির্বাচিত হইব, মেম্বার শপথ নিব, 9 জন মেম্বার আছে এবং 5 জন নাই, 5 জন অন্যরা মানে না। তো 5 জনের মধ্যে হেও আছে, তারপরে হেরে আনাইছে, কইছে হেরে প্রধান বানাইব, তারপরে হেরে আমরা আনছি, আনে সইটি লইছে, তারপরে আপনার উপপ্রধান ঘোষণা করছে, এবং প্রধান ঘোষণা করতে গিয়া আর মণি বর্মন একজন নামে ইয়ে করছে। এটা কোন পঞ্চায়েতে? এটা বেলুয়াগাঁও পঞ্চায়েত। তারপরে এই ঘটনাস্থলে নতুন কর্তৃপক্ষের কে আসিল, নেতৃত্বদের মধ্যে কে উপস্থিত ছিল? এখানে আসতো এমএলএ আসি, আপনার তোফাজ্জল হোসেন। ঢাকা দিয়েছে কি? এটা যে তাদের ছেলে, অনেকগুলো ছেলে আসছে বক্সনগর থেকে আসছে, অনেকগুলো ছেলেরা আসছে বাইক গাড়ি নিয়ে আসছে, হেরা এই করছে। যখন হেরের নাম প্রস্তাব করছে না, তখন তারা প্রতিবাদ করছে, আপনি নিজে এমএলএ সাহেব আপনি বলছেন হেরে বানাইবেন, এখন আপনি মুখে কইয়া এই হেরের নাম না কইয়া অন্য জনের নাম প্রস্তাব করছেন। ওনার কি নাম? হের নাম লক্ষ্মী, এর নাম যে প্রধান হইব হের নাম হচ্ছে মিনতি সরকার দেব। না আহত যে উনি যে এখন আহত হয়েছে আমার বোন লক্ষ্মীরানী দেব। ওনারা কে মারছে? ওনাকে মারছে বক্সনগরের ছেলেরা। চিনতে পারছেন তাদের? সবাই তো চিনি না, দেখলে চিনি আর কি নাম। পরিচিতর মধ্যে কেউ ছিল এখানে? এখানে পর্যন্ত আরো ছেলে আছে, বলো না বোন কাকি লস্কর টস্কর তারা আছে, তারাও মারছে, আমার 2-3টা রাত্রি মারছে। আজকে রাস্তা অবরোধ হয়েছে ভীষণ একটা কারণে দাদা, খুব দুঃখের সহিত কইতাছি। আমরা ভারতীয় জনতা পার্টির সৈনিক, আমি বক্সনগর মণ্ডলের ভাইস প্রেসিডেন্ট, উনি আছে আমার এই গাঁও সভার এই বুথের বুথ সভাপতি, 6 নং বুথের বুথ সভাপতি, বক্সনগর মণ্ডলের 6 নং বুথের বুথ সভাপতি। এবং আমরা এখানে আজকে তোফাজ্জল হোসেন এখানে দায়িত্বে পড়ছে, আমরা বিধায়ক তোফাজ্জল হোসেন এখানে পঞ্চায়েত গঠন করবো আইসেন। উনি 9 জনের ভিতরে 5 জন অনুপস্থিত, 4 জন আইসে। 4 জন। নমস্কার, কে বলছেন? থেকে বলছি। হ্যাঁ বলো। এখন আজকে
সারা ত্রিপুরার জুড়ে যেখানে যেখানে ভোট ঘটানো হয়েছে সেখানে দেখছি শুধু বিশৃঙ্খলা। তাইলে এই বিশৃঙ্খলা তৈরি যদি তাদের মধ্যে এই অবস্থা হয়, আসলে জনগণের জন্য তারা কতটুকু কাজ করে? জনগণের কাজ করার মতো যদি পরিবেশ সৃষ্টি হইলে আসলে পঞ্চায়েত গঠন করতে গিয়া, পঞ্চায়েত সমিতি গঠন করতে গিয়া এই বিশৃঙ্খলা হওয়ার কথা না। আমরা বিভিন্ন আরো অনেক দলের পঞ্চায়েত দেখছি, আমরা এত বিশৃঙ্খলা আর কোনো কারণ দেখি না। এই বিশৃঙ্খলা এই দলটার মধ্যেই দেখলাম, কারণ এই দলে তো যারা নিয়ে নির্বাচিত হয়েছে যদি আসলে অরিজিনালি সঠিক পদ্ধতিগত ভাবে নির্বাচিত হইতো তাহলে কিন্তু এই বিশৃঙ্খলা দেখা যেত না। আমরা এখনই এই বিশৃঙ্খলা দেখি, আগামী দিনে আরো কত বিশৃঙ্খলা দেখাম, কত প্রধান পাল্টাইতে হবে, পঞ্চায়েত সমিতি পাল্টাইতে হবে, চেয়ারম্যান পাল্টাইতে হবে। এই অবস্থা বিগত 5 বছরে দেখলাম, বিভিন্ন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান পাল্টানো লাগে, প্রধান পাল্টানো লাগে, প্রধানের লেগে অনাস্থান হয়। এই যে বিশৃঙ্খলার কারণে হয় শুধু বন্টনা হই আর অন্য কিছু না। কারণ গরিব মানুষের তো কোনো কিছু দেওয়ার চেষ্টা থাকে না, যাই আসে না তা না তো, কিন্তু তাদের মধ্যে বইলেই বন্টন করা হয়, যার ফলে এই নিয়ে তাদের এই দ্বন্দ্বটা বেশি। আজকে দেখলাম বস্কনাগারের অবস্থা, বিধায়কের বিরুদ্ধে স্লোগান, বিধায়ককে গ্রেপ্তার করতে হবে, রাস্তা আন্দোলন। তো তারা দ্বন্দ্বে সাধারণ মানুষের যে বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা থেকে আমরা কবে পরিত্রাণ পাবো? এই যে চিন্তা যে 5 বছর পাইছি, আবার 5 বছর আমরা পাইছি। কারণ নির্বাচনে যদি হইতো তাহলে এই বিশৃঙ্খলা দেখা দিল। নইলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছিল 100% সিট লাগবে। তো 100% সিট যদি 93% সিট পাইছে, 97%, যদি 100% পাইতো আরো বিশৃঙ্খলা আরো বেশি দেখলাম। তাই জন্য চাইছিল যে আমার বিশৃঙ্খলার দরকার, কিন্তু আসলে জনগণের পরিষেবার জন্য না। আগামী দিন আমরা দেখি তাদের বিশৃঙ্খলার অবস্থা কোন জায়গায় যায়। ছুটি দেখার আগে আরো কত কিছু দেখার আছে আমরা দেখতেও পারাম। তৈরি হয় না, তখন আমারে কইলো উনি কোন পঞ্চায়েত? বেলুয়াছড়া পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তখন তাই উনি আমারে কইলো যে দাদা আমি একজন এমএলএ আইছি কিনা, আমার সম্মানটা আপনি রাখেন, আপনি যেভাবে 5 জন দিয়ে আপনি এটা কলমটা তৈরি করে দেন। আমি নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন। আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। আজকে বক্সনগর যে ঘটনাটা বা যে ঘটনা দেখলাম আপনাদের চ্যানেলের মাধ্যমে, তারা সাধারণ একটা পঞ্চায়েত চালানোর জন্য এই অবস্থা। তারা সরকারটা কিভাবে চালাবে? ত্রিপুরা সরকার কিভাবে চালাবে? আগে বামফ্রন্টের আমলে এই ধরনের ঘটনা আমরা কোনোদিনও দেখতে পাই। আমার বয়স হয়েছে অন্তত 54 বছর। অন্তত আমি 54 বছরের ভিতরে এই ধরনের ঘটনা আমরা কোনোদিনও দেখতে পাই। বামফ্রন্ট সরকারের আমলে তো নাই, বা জোট আমলও ছিল না এগুলো। এই যে 6 বছর বা 7 বছর এইটুকু সময় ভিতরে যে যার মানে লুবি, মানে কে কতটুকু বানাবে, কি আসলে বিষয়, এটা নিয়েই তারা ব্যস্ত থাকে। এই জন্য করলে আমরা ত্রিপুরা রাজ্যটা কিভাবে চলবে? এখন আমাদের ত্রিপুরা রাজ্যে একটা বন্যা পরিস্থিতি খুবই। আজকে যে তোফাজ্জল হোসেনের যে ঘটনাটা দেখলাম, এটা খুব নিন্দনীয়, খুব নিন্দনীয়। একটা মহিলাকে ধাক্কা দিয়ে মেরে উনি সুখী থাকতে পারবেন না। নমস্কার দাদা। তৈরি হয় না, তখন আমারে কইলো উনি কোন পঞ্চায়েত? বেলুয়াছড়া পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তখন তাই উনি আমারে কইলো যে দাদা আমি একজন এমএলএ আইছি কিনা, আমার সম্মানটা আপনি রাখেন, আপনি যেভাবে 5 জন দিয়ে নমস্কার, আপনি এটা কলমটা তৈরি করে দেন। আমি চিন্তা করলাম বাকি গ্রাম সরকারের প্রতি আমাদের কতটুকু ভরসা কিভাবে থাকবে? গত 5 বছর গেল, আর এবার 1 বছর পার হচ্ছে। তো মানুষ দেখলাম প্রত্যেকটি পঞ্চায়েতের মধ্যে তারা নিজেরা শুধু লাগালাগি, বাটবাটোরা, শুধু খাওয়াখাওয়ির ব্যাপার। নির্বাচনের আগে, নির্বাচনের পরে আপনি দেখুন একটা বন্যা গেল,
বন্যার জন্য স্বয়ং আগরতলাতেই দেখা গেল তাদের কাণ্ড কীর্তি কারখানা। বন্যার মধ্যে তারা কি করলো। তারপরে এখন দেখতেছি যে বিভিন্নখানে তাদের নির্বাচন তো হইছই না, যারা বিরোধীরা দাঁড়াইতেই তো দিতে না। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতা যে পাস করলো, এটির মধ্যে যে সরকার গঠন বলতে মেম্বার প্রধান এগুলো যে গঠন করবো, এখানে জগদাদি আরম্ভ হয়ে গেছে লাগালাগি। তাদের হলো পদ, তাদের পদরা যদি বড় করে পাওয়া যায় তাদের আর কিন্তু কাজ করতে হয় না মানুষের। এবার যে চুরামি করে ভালো পথ নিয়ে নেবে, এবার সে ততটুকু লুটতরাজ করে খেয়ে বড় হবে। এই হলো তাদের ধান্দাবাজ। আপনি বলুন তো, তাদের কর্মকাজ যদি ভালো হতো, কোন আন্দোলনটা ত্রিপুরাতে হয়নি? স্কুল থেকে আরম্ভ করে আপনার গ্রামের মধ্যে জল, ওরা তো বলছিল জল ঘরে ঘরে জল দিবে। জল কি ঘরে ঘরে দিয়েছে তারা? কিন্তু বড় বড় কথা বলেছে। তাহলে সেখানে জলের জন্য প্রচুর প্রায়শই দিকে আমরা আন্দোলন, রাস্তাঘাট বয়কট করে তারা। আর জলের জন্য জল পায় না, খাওয়ার জল ভালো পায় না, জলের জন্য বয়কট করে, রাস্তার জন্য বয়কট করে। রাস্তা বিগত বাম আমলের যে রাস্তা হয়েছে, এই রাস্তাগুলিতে এখন ভেঙে চড়ে গেছে। এগুলিকে তারা মেনটেন্স করে চলতে পারেনি, রং মেনটেন্স করে চলতে পারেনি। ঘর দুয়ার, বাড়ি, অফিস কাছারি, স্কুল কলেজ, হাসপাতাল সমস্ত কিছু তো বামফ্রন্টের আমলে করেছে। বলুন তো, তারা একটা ভালো হসপিটাল করেছে, বড় কি হসপিটাল করেছে? জিবি, আইজিএম, ডিএম এগুলি তো বামফ্রন্টের আমলে করানো। তারা একটা ভালো হসপিটাল করেছে, এরকম একটা প্রমাণ তারা দিতে পারে? প্রত্যেকটি জেলায় জেলায় বামফ্রন্টের আমলে কিন্তু সেই হসপিটালগুলি হয়েছিল। তারপরে ধরেন আপনারা কি বলবো, কি মানে প্রত্যেকটি এলাকাতে গ্রাম, বাজার সেট থেকে আরম্ভ করে বাজার, কিভাবে বাজারের তারা বাজার করতে সুবিধা হবে, দোকানদাররা দোকান পয়সা নিয়ে বসতে পারবে, সেই চিন্তা করে সমস্ত জায়গাতে বাজার সেটগুলি উন্নত মানের করেছে। একটা মোটর স্ট্যান্ড, যারা গাড়ি চালা মোটর স্ট্যান্ড গুলিতে তারা নতুন নতুন মোটর স্ট্যান্ড করলো তারা, করে সেখানে গাড়ি যাতে রাখতে পারে, গাড়ি যাতে এখান থেকে থাকতে পারে, সেই সুবিধা করে দিয়েছে। তারপরে আপনার বিভিন্ন জায়গাতে যাতে একটু মিটিং করতে পারে, সবাই মিলে একটু আলোচনা করে সুন্দর মিটিং করতে পারে, সেখানে বড় বড় হল ঘর করেছে, টাউন হল ঘর করেছে। তারা 6 বছরে একটা কিছু এরকম করেছে, প্রমাণ দিতে পারবে যে একটা টাউন হল করেছে, একটা বাজার মোটর স্ট্যান্ড করেছে, একটা বিভিন্ন অফিস কাছারি করেছে। তারা কি করতে পারবে? একটা উড়াল পুল দেখুন, একটা উড়াল পুলের জন্য ভারতকে বিনা দোষে জেল কাটাইল। একটা উড়াল পুল করার ক্ষমতা তাদের নেই। আমরা পরে চিন্তা করলাম বাকি 4 জনটা আমি পরে ব্লকে। নমস্কার, কে বলছেন? তখন আমি আর সভাপতি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছিলাম, যা হচ্ছে ভালোই হচ্ছে, মানুষ হাসছে, আমরা দেখছি, আমরা হাসছি। হ্যাঁ, এখানে সিপিএম, কংগ্রেস, বিজেপি কথাটা এরকম না। কথা হচ্ছে শাসকদের এইসব কাণ্ড কীর্তি দেখে আমার সাধারণ মানুষ আমরা হাসছি। আমরা এটাই প্রত্যাশা করেছি যে এটাই হবে। কেন? যেখানে গণতন্ত্র নেই, গণতন্ত্র না থাকলে তো তাই হবে না। কেন বলছি? ভোট তো হয়, গণতন্ত্রের পদ্ধতির মাধ্যমে ভোট হয়নি। হ্যাঁ, মানুষ তো ভোট দিয়ে প্রতিদিন নির্বাচিত করে নিত। তোমার তো গায়ের জোরে প্রার্থীপদ প্রত্যাহার করেছে, প্রত্যাহার করতে বাধ্য করেছে। হ্যাঁ, ভোট হয়েছে, কোথাও ভোট হয়নি, হওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, হুমকি তুমকি দিয়ে মানে ঘটনা যাতে বাধা। গণতন্ত্র না থাকলে তো তাই হবে না। ভালো আরো হোক, আমরা চাই আরো হোক, আমরা হাসি দেখি। হ্যাঁ, এটি আমরা আশা করেছিলাম এবং এটি আমরা আশা করি। দেখো, সবাই বুঝো দেখ কেমন লাগে। নমস্কার, কে বলছেন? নমস্কার। গ্রাম সরকার আপনাদের ভরসা কতটুকু?
একদম ভরসা নেই, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে বিনা বুথে, বিনা জনগণের বুথে জিতলে পরে এরকমই হয়, এটা একদম পরিষ্কার। কারণ আমার বুথের অধিকার নাই, আমি ওদের কাছে বা ওরা যে প্রত্যেকেই তো দাবি জানাবে যে প্রদানের জন্য, আর ওরা কি দেশের কাজ করবে? তারা তো নিজের স্বার্থের জন্য তারা কাজ করবে। বিগত 5 বছরে কি দেখলাম? একই অবস্থা সেই। কারণ কাওয়াই একটা, আমার গ্রাম বাংলাতে একটা কথাই আছে, কাওয়াই মাংস যদি কাওয়াই খায় তো কে কি করবে? এখানে তো বিরোধী দলের লোকের সঙ্গে তো আর ঝগড়া না, নিজেদের মধ্যে। কারণ এটা দেখা গেছে পঞ্চায়েত নির্বাচনের যখন ঘোষণা করা হয় তখনই নিজেদের ভিতরে যে অন্তর্কুণ্ডল প্রকাশ্য। একটা জিনিস আমরা লক্ষ্য করি যে নালের সৃষ্টি, এই নালে বিনাশ। কারণ বিনাশ যখন আসবে তখন বিপরীত বুদ্ধি চলে আসে মানুষের, তখন কোনো ওষুধের কাজ হয় না। তো ঠিক এরকমই আমাদের বর্তমান যে পরিস্থিতি, এখন আমাদের যে ফ্লাড সিচুয়েশন, এই ফ্লাড সিচুয়েশনের মধ্যে তারা এই প্রধান নির্বাচিত হবে, জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন হবে, পঞ্চায়েত সমিতি নির্বাচন, পঞ্চায়েত চেয়ারম্যান নির্বাচন হবে। আর তারা এখন যে অবস্থা, তারা কাজ করবে কি করে? তারা তো নিজেদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য কাজ করবে, আর পরের জনগণের জন্য কি কাজ করবে সেই মানসিকতাই তো নেই তারা। হ্যাঁ, 9 জনের মধ্যে 5 জন একদিকে কি কেমন করতে লাগে, আর এটা কি নিজেদের এখানে গেলে তার বিরোধী দল না। সুতরাং এটা কি হচ্ছে? এরকম ভাবে কি তারা আমরা যে গ্রাম সরকারের কাছে আমাদের কি ভরসা থাকতে পারে? তাদের কোনো ভরসা নেই। আর রাস্তাঘাট ছিল সব ভেঙে তছতছ হয়ে গেছে বিগত 5 বছরে, এখন আগামী 5 বছর আরো বাড়বে, কিচ্ছু পাবে না জনগণ। কাজেই আমরা এখন বুঝি, হারে হারে বুঝি যে আমরা বুথ না দেওয়াতে আমাদের যে আমাদের যে মৌলিক অধিকার বা আমাদের যে বুথ দেওয়ার অধিকার, এই অধিকারই নাই। তো তাদেরকে কে কি বলবে? তারা নিজেরাই তো খেয়ে খেয়ে মারামারি করে শেষ হয়ে যাবে। এটাই বলা ছিল। নমস্কার, ভালো থাকবেন। মানে কইল উনি কোন পঞ্চায়েত? পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত। তখন তাই উনি আমার কইলো যে দাদা, আমি একজন এমএলএ আইছি কিনা, আমার সম্মান আপনি রাখেন, আপনি যেভাবে 5 জন দিলো আপনি এটা কলমটা তৈরি করে দেন। আমি পরে চিন্তা করলাম বাকি 4 জনটা আমি পরে ব্লকে করাম। তখন আমি আর সভাপতি একটা বাড়িতে আইসি, আইসে কইছি কি তোমরা গেলা না গেলে কইছে আমরা দাবি এই যে উপপ্রধান হেরে দেওয়া যেত না, অনিল দাস হ্যাঁ প্রধান আসলে বহুত লুটপাট করছে, আর যে মহিলারা প্রধান দিছে এই মহিলাও খারাপ, চরিত্র খারাপ, এই মহিলারা দেওয়া যেত না। তখন আমি কইছি ঠিক আছে, দল করছে, দলের সিদ্ধান্তটা মানো, তুমি এমএলএ লোক কথা তো মহিলা লড়ে গেছে এমএলএর কাছে। এমএলএ লোক কিতা কথা হয়েছে আমরা জানি না, হয়তো বা শুনছি এমএলএ কইছে, এমএলএর কাছে দাবি জানাইছে প্রধানটা পরিবর্তন করার লেগে, এমএলএ রাজি হয়েছে। রাজি হয়েছিল, হুইপে সই করাইছে, পরে শপথ পাঠ করে এসেরই ফিটা লাগাইছে। ফিটা এখানে আইসে আপনার কাউসার, এই সাংবাদিক কাউসার বক্সনগরের, হেয়ার কাছে সবসময় পিস্তল থাকে। সাংবাদিক কাউসার আইসে আপনার জুয়েল করে একটা ছেলে আছে, হ্যাঁ প্রথম মুশিটা মারা দিচ্ছে, হেয়াতেও মারছে। এরপরে এই যে এক মহিলারে মারছে, যে মহিলা প্রতিবাদ করছে, এই মহিলারা নিয়ে সেটা ডিলে ফেলাই দিচ্ছে। তোফাজ্জল হোসেনের সামনে তোফাজ্জল হোসেন তার অর্ডার দিয়ে দিচ্ছে ফিরত। এখন মহিলারা বিশালগড় হসপিটাল থেকে আফানি হসপিটাল থেকে এখন জীবিতে রেফার করছে। আমাদের মাস্টার মহিলার ভাইও ইনজুরি, মহিলা ভাইও জীবিতে ভর্তি আছে। তো আমরা এ লেগে অবরোধ যে এমএলএ হয়ে আসলে যদি আজকে রক্ষক হয়ে ভক্ষক হয়, তাহলে আমরা কই যাবো? আজকে দীর্ঘদিন ধরে বিজেপি কার্যকর্তার কেউ এখনো সিপিএম না দাদা, সবাই আজকে বিজেপির কার্যকর্তা। আজকে বিজেপি হয়ে আসলে এমএলএ হয়ে আমরা গার্জিয়ান হয়ে আমরা এই আক্রমণটা করে গেল। আজকে আমরা কার কাছে যাবো? মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে, বিপ্লব দেবের কাছে, প্রতিমাদির কাছে, সঙ্গে আমাদের রাজীব ভট্টাচার্যের কাছে অনুরোধ, আমরা বাধা নিই এমএলএ হাত থেকে। এমএলএ থেকে বক্সনগরবাসী খুশি না, এই বক্সনগরবাসী আমরা আর কাউসার একটা সন্ত্রাস, হে সাংবাদিকতার নাম কইরা হে থানার কবজা। এমএলএ সাহেব কাউসারে দিয়ে রাখছে থানাটা দেওয়ার লেগে। থানা থেকে যা চলছে 2 নম্বর সব কাউসারের মাধ্যমে চলছে। এই কাউসার প্রথম আমার আক্রমণ করছে, এরপরে জুয়েল আক্রমণ করছে,
মানে তার তর্জর লোক যে এবং শুধু তাই না, এবং এখন হুমকি দিতে আছে আমরা ঘরে যারা নেতৃত্ব দিতেছে তারা ঘরে নাকি গাঁজা দিয়ে আসে, পুলিশ দিয়ে অ্যারেস্ট করাইবো, গাঁজা দিয়ে আসে। এখন এনডিপিএস লাগাবো, দফায় ফোন আইতেছে দাদা, দফায় ফোন আইতেছে যে তাড়াতাড়ি অবরোধ তুল, আর নাহলে তোরা এনডিপিএস দিয়া কেস লাগাই তোরা ভাসামু। এই যে আমাদের এমএলএর কীর্তি। দাদা নমস্কার, আপনারা ধন্যবাদ, এবং আমরা বাঁচান, আপনার মাধ্যমে আমরা মানিক শাহ এবং রাজীব ভট্টাচার্য আমরা এই কথা জানাইতে চাই, বিপ্লব জানাইতে চাই, প্রতিবাদ জানাইতে চাই। থেকে 3টি পঞ্চায়েত, আবার 2টা থেকে 3টা বাইশ, 6টি পঞ্চায়েতে আজকে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন আমাদের আনন্দনগর পঞ্চায়েতে শপথ গ্রহণ হয়েছে, রবীন্দ্রবাজার হয়েছে, আমাদের ঈশানচন্দ্রনগর হবে। টোটাল কতজন মেম্বার এবং এই পঞ্চায়েতে আমাদের টোটাল 11 জন মেম্বার, তার মধ্যে একজন প্রধান উপপ্রধান হয়েছে। এই পঞ্চায়েতে আমাদের প্রধান হয়েছে শম্পা দাস বর্মন মহোদয়া, আর উপপ্রধান হয়েছেন অমিত দাস। তাদের আপনারা শুনলেন, এবং রাজ্যের একাধিক জায়গার মধ্যে বিশেষ করে বক্সনগরের যে ঘটনা এবং এই সময়ের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বক্সনগরে, বেশ কয়েকটি ঘটনার পর সাধারণ মানুষ, বিজেপির কার্যকর্তা থেকে শুরু করে নেতৃত্ব প্রত্যেকে তাদের মতন করে মুখ খুলতে শুরু করেছেন। তারা তাদের অভিযোগ কিংবা তাদের যে বক্তব্য তা তুলে ধরেছেন। এবং আমরা প্রত্যেকে জানি যে বিজেপির একটা বড় অংশের নেতৃত্ব যারা বিভিন্ন মণ্ডলগুলোতে বিভিন্ন জায়গায় দায়িত্ব পালন করছেন, সেখানে বক্সনগরেও রাজ্যের প্রতিনিধি হিসাবে বা বিজেপির প্রদেশের প্রতিনিধি হিসাবে যারা আছেন তারা হয়তো বিষয়গুলো দেখবেন। তার বাইরে জনসাধারণ যে কথাগুলো বলছেন, এলাকার মানুষ, বিজেপির লোকজন যে কথাগুলো বলছেন, সরাসরি সে অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং বিজেপির প্রদেশ সভাপতির উদ্দেশ্যে রেখেছেন। জনগণই বলছেন, বিরোধীরাই বলছেন না, বিজেপির লোকজনই বলছেন যে যে বিধায়ক রয়েছেন বক্সনগরে তিনি জনতার প্রতিনিধি নন, জনতাকে তিনি মারধর করেন এবং কিভাবে হুমকি দিচ্ছেন তার বিষয়গুলো তারা তুলে ধরেছেন। তার পাশাপাশি এই বিধায়ককে গ্রেপ্তার করার দাবিও তারা করেছেন। শুধু বিষয়গুলো নিজেদের মধ্যে বলেছেন তা নয়, অন ক্যামেরায় এসে সে কথাগুলো বলছেন। তার সঙ্গে এই বক্তব্য যারা রেখেছেন অনেকে তাদের সমর্থন করেছেন। কয়েকটি জায়গায় বিধায়কের সেখানে কুশপুত্তলিকা দাহ করার দৃশ্য আমাদের কাছে রয়েছে, আমরা সেইগুলো প্রচারে নিয়েছি। রাজ্যের একাধিক জায়গা থেকে আমরা কয়েকটি বিষয় যেমন উত্থাপন করেছি, কয়েকটি ঘটনাও বোধহয় আপনাদের প্রত্যেকের কাছে তুলে ধরা খুব গুরুত্বপূর্ণ, সেদিক থেকে আমরা এই বিষয়গুলো উত্থাপন করি। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি বিল্লা থেকে বলছি। হ্যাঁ, বলো। এই বাংলা একটা কথা আছে, রাজা রাজা যুদ্ধ করে নল খাজা জীবন নাশ হয়। দেখুন, বর্তমানে রাজ্যের যে ভয়াবহ বন্যা পরিস্থিতি, সেখানে যারা গ্রাম পঞ্চায়েতে নির্বাচিত হয়েছেন বা পঞ্চায়েত সমিতিতে বা এই জেলা পরিষদে নির্বাচিত হয়েছেন, সেখানে দরকার ছিল এই রাজ্য সভাপতি বা তাদের সরকারের খুব দ্রুততার সঙ্গে শপথ গ্রহণ অনুষ্ঠান করে কাজে নেমে পড়া। এদের কোনো দায় দায়িত্ব নেই, এদের তো মনুষ্যত্ববোধ, বিবেকবোধ বলতে কিছুই নেই। এরা বিনা ভোটে জয়ী, কাজে এদের কোনো দায় দায়িত্ব নেই। এরা জানে যে এখানে কোনো একটা পদে যেতে পারলেই লুটপাট করা যাবে। না হলে আজকের ত্রিপুরাতে যেই পরিস্থিতি চলছে, বহু মানুষ ঘরছাড়া হয়ে গেছেন, খাদ্য নেই, পানীয় জল নাই, কি দুর্বিষহ জীবনযাপন করছেন। আর ওরা কি করছে, শপথ গ্রহণ করতে গিয়ে সেখানে নিজেরা মারামারি পিড়াপিড়ি করছে, আবার একজন বিধায়কের বিরুদ্ধে তাকে পদত্যাগ করার জন্য রাস্তা অবরোধ করতেছে। সেই এর থেকে লজ্জার আর কিছু নেই। যে সময় তারা রাজ্যের মানুষের পাশে দাঁড়াবে, তারা নির্লজ্জের মতো এই সমস্ত কাজগুলি করছে। তারা মানুষকে কিভাবে মুখ দেখায়, তাদের তো দায়িত্ববোধ থাকা উচিত যে আমরা কি করছি। লুটপাট না হলে পরে করবে, এখন তো মানুষের পাশে দাঁড়ানো উচিত। আমাদের মুখ্যমন্ত্রী কি করছেন, এগুলি দেখছেন না যে নিজের দলের লোকেরা এগুলি এই সমস্ত কাণ্ড কীর্তন করছেন? কোথায় বিভিন্ন অঞ্চলে গিয়ে নিজের লোকদের নির্দেশ দিলেন তাড়াতাড়ি গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, সেটা না করে তারা নিজেরা মারপিট করছে, রাস্তা অবরোধ করছে, একটা নিজেরাই রাজ্যের মধ্যে একটা অরাজক পরিস্থিতি তৈরি করছে। তাদের এই সমস্ত কাজের জন্য ধিক্কার জানাই। এটা ত্রিপুরার জন্য মঙ্গলজনক না, এটা কখনো তারা এই সমস্ত মানুষের জন্য কাজ করবে না। এটাই ভবিতব্য ত্রিপুরাবাসীর জন্য। নমস্কার, ধন্যবাদ। নমস্কার, কে বলছেন?
চিন্তা করলাম বাকি 4 জনটা আমি পরে ব্লকে পালাম। তখন আমি আর সভাপতি একটা বাড়িতে আইসি কইছি কি তোমরা গেলা না গেলে কইছে আমরা দাবি এই যে উপপ্রধান হেরে দেওয়া যেত না, অনিল দাস প্রধান আসলে বহুত লুটপাট করছে, আর যে মহিলারা প্রধান দিছে এই মহিলাও খারাপ, চরিত্র খারাপ, এই মহিলারা দেওয়া যেত না। তখন আমি কইছি ঠিক আছে দল করছে, দলের সিদ্ধান্তটা মানো, তুমি এমএলএ লোক কথা কো, তো মহিলা লইয়া গেছে এমএলএর কাছে। এমএলএ লোক কিতা কথা হইছে আমরা জানি না, হয়তো বা শুনছি এমএলএ কইছে, এমএলএর কাছে দাবি জানাইছে প্রধানটা পরিবর্তন করার লাগা, এমএলএ রাজি হইছে, রাজি হয়েছিল হুইপে সই করাইছে, পড়াইয়া শপথ বাক্য পাঠ করে এসে ফিটা লাগাইছে। ফিটা এখানে আইসে আপনার কাউসার, এই সাংবাদিক কাউসার বক্সনগরের, হেয়ার কাছে সবসময় পিস্তল থাকে, সাংবাদিক কাউসার আইসে আপনার জুয়েল করে একটা ছেলে আছে, হে প্রথম ঘুষিটা মারা দিয়েছে, হেয়াতেও মারছে। এরপরে এই যে এক মহিলারে মারছে, যে মহিলা প্রতিবাদ করছে, এই মহিলারা নিয়ে সেটা ডিলটা ফেলাই দিয়েছে তোফাজ্জল হোসেনের সামনে, তোফাজ্জল হোসেন তার অর্ডার দিয়ে দিয়েছে ফিরতো। এখন মহিলারা বিশালগড় হসপিটাল থেকে আফানি হসপিটাল থেকে এখন জীবিতে রেফার করছে। আমাদের মাস্টার মহিলা ভাইও ইনজুরি, মহিলা ভাইও জীবিতে ভর্তি আছে। তো আমরা এ লেগে অবরোধ যে এমএলএ হয়ে আসলে যদি আজকে রক্ষক হয়ে ভক্ষক হয় তাহলে আমরা কই যাবো? আজকে দীর্ঘদিন ধরে বিজেপি কার্যকর্তার উপরে কেউ এখনো সিপিএম না দাদা, সবাই আজকে বিজেপির কার্যকর্তা। আজকে বিজেপি হয়ে আসলে এমএলএ হয়ে আমরা গার্জিয়ান হয়ে আমরা এই আক্রমণটা করে গেল। আজকে আমরা কার কাছে যাবো? মুখ্যমন্ত্রী মানিক শাহের কাছে, বিপ্লব দেবের কাছে, প্রতিমাদের কাছে, সঙ্গে আমাদের রাজীব ভট্টাচার্য কাছে অনুরোধ, আমরা বাধা নিই এমএলএর হাত থেকে। এমএলএ থেকে বক্সনগরবাসী খুশি না, এই বক্সনগরবাসী আমরা আর কাউসার একটা সন্ত্রাস, হ্যাঁ সাংবাদিকতার নাম কইরা হে থানার কবজা, এমএলএ সাহেব কাউসারে দিয়ে রাখছে থানাটা দেওয়ার লেগে, থানা থেকে যা চলছে 2 নম্বর সব কাউসারের মাধ্যমে চলছে। 3টি পঞ্চায়েত, আবার 2টা থেকে 3টা পঞ্চায়েত, 6টি পঞ্চায়েতে আজকে আমাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এখন আমাদের আনন্দনগর পঞ্চায়েতে শপথ গ্রহণ হয়েছে, হয়েছে আমাদের ঈশানচন্দ্রনগর হবে। টোটাল কতজন মেম্বার এবং পঞ্চায়েতে আমাদের টোটাল 11 জন মেম্বার, তার মধ্যে একজন প্রধান উপপ্রধান হয়েছে। এই পঞ্চায়েতে আমাদের প্রধান হয়েছে শম্পা দাস বর্মন মহোদয়া, আর উপপ্রধান হয়েছেন অনিল দাস। তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? তাদের উদ্দেশ্যে বার্তা সবার সামনে বলেছি, তাদের উদ্দেশ্যে বার্তা থাকবে, যেহেতু ওরা সুযোগ পেয়েছে মানুষের জনগণের জন্য কাজ করা, ওরা যেন সঠিকভাবে জনগণের পাশে থাকে, সঠিকভাবে এলাকার জনগণকে নিয়ে কাজ করে, এটাই বার্তা হবে। আপনারা শুনলেন এবং আপনাদের মতন করে যে কয়েকটি বিষয় জানার চেষ্টা করেন রাজ্যের একাধিক জায়গা থেকে। সেদিক থেকে গ্রাম সরকারের শপথ গ্রহণ পর্বের শুরু থেকেই কয়েকটি ঘটনা বোধহয় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেদিক থেকে গোটা রাজ্যের পরিস্থিতি, গোটা রাজ্যের প্রেক্ষাপট হয়তো বক্সনগরের মতন নয়, আবার খোয়াইয়ের মতো নয়, আবার খোয়াই বক্সনগরের মতো যেখানে পরিস্থিতি তৈরি হয়েছে বাকি জায়গায় নেই। সব মিলিয়ে আপনারা গ্রাম সরকারের বর্তমান দৃশ্য দেখছেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।